আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ২ নম্বর চ্যাপ্টারে এটা গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে সমাধান করব। এটি শুধু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংই না, এটা আমাদের কস্ট অ্যাকাউন্টিংয়েও কাজে লাগে। এই অঙ্কটা করতে পারলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিংয়ের প্রথম চ্যাপ্টারের অঙ্কটি আমরা করতে সক্ষম হব এবং একটি পরীক্ষায় অবশ্যই থাকবে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও থাকবে, এমনকি কস্ট অ্যাকাউন্টিংও থাকবে। এই একটি ফরম্যাট আমরা ভালো করে শিখব। এই অঙ্কের মাধ্যমে আমরা টোটাল ফরম্যাটটাই শিখে ফেলব। লক্ষ্য করি কি বলেছে। দ্য অ্যাপেক্স কোম্পানি প্রডিউসেস ডিফারেন্ট টাইপস অফ লেদার গুডস। মানে অ্যাপেক্স কোম্পানি উৎপাদন করে ভিন্ন ভিন্ন ধরনের লেদার গুডস। দ্য সেলস রেভিনিউ ফর দ্য ইয়ার টাকা এত 12 লাখ। সেলস রেভিনিউ এবছর আমার দেওয়া আছে 12 লক্ষ টাকা। দ্য কস্ট রিলেটেড ডিফারেন্ট ইনফরমেশন, মানে দ্য কস্ট ব্যয়টি রিলেটেড টু ডিফারেন্ট ইনফরমেশন, ভিন্ন ভিন্ন তথ্যের সাথে সম্পর্কিত ডিউরিং দ্য ইয়ার এবছর ওয়েরেস ফলোস, এটি আমার দেওয়া আছে। এখানে বিভিন্ন ধরনের খরচ আমার দেওয়া আছে, এটা আমরা সমাধান করব। তারপর লক্ষ্য করো এখানে কি কি চেয়েছে, বলছে প্রিপেয়ার এ স্টেটমেন্ট, আমাকে একটা স্টেটমেন্ট তৈরি করতে বলছে, শোয়িং দেখিয়ে দ্য ফলোয়িং। প্রথমে আমাকে বলছে র মেটেরিয়াল ইউজড বের করার জন্য, তারপর বলছে কস্ট অফ ম্যানুফ্যাকচারিংয়ে বের করার জন্য, তারপর বলছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ বের করার জন্য, কস্ট অফ সেল বের করার জন্য, প্রাইম কস্ট, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস সোল্ড, প্রফিট অর লস। এই কস্টগুলো আমাকে বের করতে বলছে। আমরা জানি একটা কস্ট শিটের মধ্যে এইগুলিই কিন্তু বের করতে হয়। আমরা এইগুলির দিকে নজর না দিয়ে আমরা যদি ফুল একটা কস্ট শিট তৈরি করি তাহলে কিন্তু প্রত্যেকটি আইটেম আমার এখানে বের হয়ে যাবে। ক্লিয়ার? আমরা অঙ্কের মাধ্যমে শুরু করি, সহজ হয়ে যাবে। তা লক্ষ্য করো আমি তোমাদের জন্য আগে একটি গড় তৈরি করে রেখেছি। আমরা প্রথমে কি লিখব, কোম্পানির নাম। এই অঙ্কের ক্ষেত্রে কোম্পানির নাম হচ্ছে অ্যাপেক্স কোম্পানি। তারপর একটা কস্ট শিট, এটা একটা কস্ট শিট, এই কস্টগুলিকে দেখানো হবে। এখানে কোনো ধরনের ব্যয় ছাড়া অন্য কোনো আইটেম আসবে না। তবে আমরা সেলস, একটা আয় আছে, সেলসটা দেখায়, সেটা প্রাক্কলিত একটা সেলস যেখানে আমরা প্রফিট বের করার জন্য বের করি। প্রকৃতপক্ষে কোনো আয় এখানে আসে না। তারপর ফর দ্য ইয়ার এন্ডে 31 ডিসেম্বর পার্টিকুলার্স আমরা বিবরণ দিব। টাকার গড় এখানে আমরা 3টা লিখব। কীভাবে আমরা অঙ্কটা করতে পারি খেয়াল করি। প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা একটি একটি করে আইটেম বের করব। প্রথম কাজটা হচ্ছে আমরা র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, এটা বের করব। র মেটেরিয়াল ফর ইউজ ব্যবহার করার জন্য আমাকে 3টা আইটেম মনে রাখতে হবে। একটা হলো র মেটেরিয়াল, ওপেনিং র মেটেরিয়াল, 2 নম্বরটা হচ্ছে পারচেজ অফ র মেটেরিয়াল, আর 3 নম্বরটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইন, আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন। কয়টা আইটেম? 3টা। তাহলে এই একটা প্রশ্নের মধ্যে 3টা আইটেম থাকতে পারে, কমও থাকতে পারে। আমাদের এই অঙ্কের মধ্যে কিন্তু 3টি আছে। লক্ষ্য করো কি কি আছে এখানে। কি কি আছে বলছে, র মেটেরিয়াল পারচেজড ক্রয়টা আছে, ফ্রেইট ইনও দেওয়া আছে, ওপেনিং র মেটেরিয়ালও দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি লিখবো এখানে? আমরা প্রথমে লিখব ওপেনিং র মেটেরিয়াল, ওপেনিং র মেটেরিয়াল। প্রারম্ভিক কাঁচামাল আমার এখানে দেওয়া আছে কত? ওপেনিং র মেটেরিয়াল দেওয়া আছে 2,50,000। কত দেওয়া আছে? 2,50,000। 2,50,000। আমরা যেভাবে ঘরটির মধ্যে টাকা বের করতেছি এইভাবে আমরা করব, এভাবে করলে সুবিধা হবে। আর তোমাদের সামনে আমি অঙ্কটা বলে দিচ্ছি, যারা যারা অঙ্ক করতে চাও এই অঙ্কগুলি দেখলেও হবে। আমি অঙ্কটার দিকে নজর দিচ্ছি, প্রশ্নটা তোমরা সামনে একটা বইয়ের মাধ্যমে করতে পারো। এখানে বলা আছে এনইও বিবিএ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2013-2020, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট 2020-2016 সালের কোয়েশ্চেনটি অ্যাপেক্স লিমিটেড অঙ্কটি ধরে ফেলো। আমি একটু সরিয়ে নিচ্ছি অঙ্কটা এখান থেকে, অঙ্ক করার সুবিধার্থে। প্রথমে আমরা লিখলাম কি, ওপেনিং র মেটেরিয়াল।
এই ওপেনিং র মেটেরিয়ালের পরে আমরা কি কি লিখবো বলছিলাম? র মেটেরিয়াল পারচেজ, তিনটা আইটেম, ওপেনিং র মেটেরিয়াল, পারচেজ, ফ্রেইট ইন, এই তিনটা আইটেম থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে দ্বিতীয়টা কি? র মেটেরিয়াল পারচেজড, র মেটেরিয়াল পারচেজড। কত করেছি আমরা র মেটেরিয়াল পারচেজ? 50,000। কত? 50,000। একটু হেল্প করো। তারপর আমরা কি বলছিলাম? ট্রান্সপোর্টেশন ইন বা ফ্রেইট ইন, মানে ট্রান্সপোর্টেশন শব্দ তুলো পরিবহন, ফ্রেইট পরিবহন, আর ইন দিয়ে বোঝায় ভিতরের দিকে, অর্থাৎ ট্রান্সপোর্টেশন ইন আর ফ্রেইট ইন হচ্ছে ক্রয় পরিবহন। আমরা লিখবো ফ্রেইট ইন। ফ্রেইট ইন কত টাকা? 2,000। তাহলে 50,000 প্লাস 2,000 হচ্ছে কত? 52,000। তোমরা ক্যালকুলেটর ধরে অঙ্কটা করো, আমি করতেছি। ওকে, এখন আমরা কি করব? এই ওপেনিং র মেটেরিয়াল আর র মেটেরিয়াল পারচেজ, ফ্রেইট ইন, তিনটা যোগ করলে আমরা কত হয়? 3,02,000। 3,02,000। এই টাকাটার নাম হবে র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। আমরা এই জায়গার মধ্যে রাখার চেষ্টা করবো, আর যদিও আমার এখানে চলে গেছে তোমরা এর ভিতরে লেখার চেষ্টা করবে। আমি দেখো এখানে একটা স্টার চিহ্ন দিয়ে রেখেছি। স্টার চিহ্ন দিয়ে কেন রেখেছি? অর্থাৎ এই তথ্যগুলো আমার প্রশ্নের মধ্যে পাওয়া যাবে, এই তথ্যটা আমার প্রশ্নের মধ্যে পাওয়া যাবে না, এটা আমাকে বের করতে হবে। পরীক্ষা হলে তোমরা স্টার চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই, তোমাদের অঙ্ক করে যাবে। ক্লিয়ার? এই র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ থেকে আমরা এন্ডিং র মেটেরিয়াল প্রশ্নের মধ্যে যদি দেওয়া থাকে তাহলে সেটা আমরা বাদ দিব, কারণ এটা আমার ব্যবহার হয় নাই। তাহলে র মেটেরিয়াল, এন্ডিং র মেটেরিয়াল এখানে দেওয়া আছে কি না? এই যে ক্লোজিং র মেটেরিয়াল দেওয়া আছে 60,000 আছে না? আচ্ছা, এন্ডিং র মেটেরিয়াল আর ক্লোজিং র মেটেরিয়াল একই কথা। তাহলে মাইনাস ক্লোজিং র মেটেরিয়াল কত টাকা? 60,000। তাহলে 3,02,060,000 আমরা বাদ দিলে কত থাকে? 2,42,000। ওকে, তাহলে এটার আরেকটা নাম বের হবে। এটার নামটা কি হবে? র মেটেরিয়াল ইউজড, অর্থাৎ র মেটেরিয়াল আমরা 2,42,000 টাকার ব্যবহার করেছি। এটা আমি স্টার চিহ্ন দিলাম কারণ এটা প্রশ্নে দেওয়া থাকবে না, এটা আমাকে মনে রাখতে হবে। র মেটেরিয়াল ইউজড। বুঝতে পারছো? ধাপে ধাপে অঙ্কটা করতে হবে, কেউ আগে কেউ আসতে পারবে না। দেন আমরা কি করব? এরপরে আমরা যোগ করব ডাইরেক্ট এক্সপেন্সগুলো। ডাইরেক্ট এক্সপেন্স বলতে আমি এখানে বোঝানো হয়েছে তোমার, ডাইরেক্ট এক্সপেন্স বলতে এখানে বোঝানো হয়েছে ডাইরেক্ট লেবার, তারপর ডাইরেক্ট ওয়েজেস, এগুলো। এই প্রশ্নের মধ্যে কী কী দেওয়া আছে? আছে তোমার প্রোডাক্টিভ ওয়েজেস। কী কী আছে? প্রোডাক্টিভ ওয়েজেস, এটা কিন্তু আমার ডাইরেক্ট এক্সপেন্স। উৎপাদন মজুরি, প্রোডাক্টিভ ওয়েজেস কত টাকা? 1,70,000। কত? 1,70,000। আরও ডাইরেক্ট এক্সপেন্স এখানে আছে। চার্জেবল এক্সপেন্সেস কি আছে? চার্জেবল এক্সপেন্সেস, এটাও আমার ডাইরেক্ট এক্সপেন্স। কত টাকা? 50,000। তাহলে টোটাল ডাইরেক্ট এক্সপেন্স আমার কত হলো? 2,20,000, তাই তো? আচ্ছা, এখন এই র মেটেরিয়াল ইউজের সাথে ডাইরেক্ট এক্সপেন্সগুলো যোগ হলে আমরা একটা নাম পাবো, সেটা হচ্ছে প্রাইম কস্ট। কি পাবো? প্রাইম কস্ট। এটাও কিন্তু আমাকে মনে রাখতে হবে, প্রাইম কস্ট। বাংলা যাকে আমরা বলি মুখ্য ব্যয়। দুটো মিলে কত? 4,62,000। ক্লিয়ার কিনা?
প্রাইম কস্টের পরেই আমরা বের করব ম্যানুফ্যাকচারিং কস্ট। কি বের করব? ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট বের করতে গেলে প্রাইম কস্টের সাথে অল ফ্যাক্টরি এক্সপেন্স, ফ্যাক্টরির মধ্যে যত খরচ আছে সব আমরা যোগ করব। এখানে ফ্যাক্টরি এক্সপেন্স আলাদা করে দেওয়া নাই। ফ্যাক্টরি এক্সপেন্স বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন আলাদা আলাদা বিভিন্ন থাকতে পারে। এখানে টোটাল ফ্যাক্টরি এক্সপেন্সের অঙ্কের মধ্যে দেওয়া আছে, আছে না? এই দেখো ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে। কত দেওয়া আছে? ফ্যাক্টরি ওভারহেড কত টাকা? ওভারহেড আমার হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 2,50,000। এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, অনেক সময় প্রশ্নের মধ্যে সেল অফ স্ক্র্যাপ বলা থাকে। সেল অফ স্ক্র্যাপ মানে আমার ফ্যাক্টরির মধ্যে কিছু পণ্য থাকতে পারে যেগুলি নষ্ট হয়ে যাচ্ছে বা কাজে লাগতেছে না, এগুলি আমরা যতটুকু মূল্য পাই ততটুকু বিক্রি করে দেবো। এটি কিন্তু প্রকৃত বিক্রি না, আমার খরচটা কমানোর জন্য। যদি প্রশ্নের মধ্যে যদি কোনো সেল অফ স্ক্র্যাপ থাকে তাহলে আমরা ফ্যাক্টরি খরচ থেকে বাদ দিয়ে দেবো, টোটাল ফ্যাক্টরি খরচ থেকে বাদ দিয়ে দেবো। তাহলে মাইনাস সেল অফ স্ক্র্যাপ। স্ক্র্যাপ মানে কি? ভগ্নাবশেষ বা বিনষ্ট পণ্য বিক্রয়। সেল অফ স্ক্র্যাপ হচ্ছে 5,000, তাই তো? তাহলে 2,50,000 থেকে 5,000 বাদ দিলে কত হবে? 2,45,000। তাহলে আমার টোটাল ফ্যাক্টরি ওভারহেড কত পেলাম? 2,45,000। এখন এই টোটাল ফ্যাক্টরি ওভারহেডটা যোগ হবে প্রাইম কস্টের সাথে, যোগ হলে কত হবে? 8 লাখ না 7 লাখ? 7,07,000। এই খরচটার নাম কি হবে? এই খরচটার নাম হবে ম্যানুফ্যাকচারিং কস্ট। কি হবে? ম্যানুফ্যাকচারিং কস্ট। কিন্তু এখানের মধ্যে আমাকে চেয়েছে বের করার জন্য কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট যে কথা, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং এক কথা। যেহেতু অঙ্কের মধ্যে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং বের করতে বলছি, আমি ম্যানুফ্যাকচারিং কস্ট না লিখে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং নেব, কারণ প্রশ্ন আমরা বাদ দিতে পারবো, প্রশ্নের মধ্যে যা চাওয়া হয় তাই করতে হয়। কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং। এরপরে আমরা যে খরচটা থাকে, আরও যে দুটো আইটেমে থাকতে পারে, অর্থাৎ আমার কিছু চলতি কার্যে প্রারম্ভিক মজুর সমাপনী মজুদ থাকতে পারে। চলতি কার্যে প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ থাকতে পারে। এই চলতি কার্যে প্রারম্ভিক এবং সমাপনী মজুদ আমরা এখানে সমন্বয় করব। প্রারম্ভিক মজুদটা আমার খরচ হিসেবে দেখাবো, যোগ করব, আর সমাপনী মজুদটা আমার খরচ হয় না, তাই আমরা বাদ দিব। এখানে মধ্যে দেওয়া আছে, এখানে দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে ওপেনিং ওয়ার্কিং প্রসেস। ওয়ার্কিং প্রসেসটা হচ্ছে কি? আমার চলতি কার্য বা অর্ধসমাপ্ত পণ্য। যোগ করব ওপেনিং ওয়ার্কিং প্রসেস, আমরা শর্ট ফর্মে লিখব। ওপেনিং ওয়ার্কিং প্রসেস কত বলো তো একটু? এখানে দেওয়া আছে তো ওপেনিং ওয়ার্কিং প্রসেস হচ্ছে 80,000। যোগ করার পর কত আসবে? 7,87,000। এখানে কিন্তু এটা যোগ করার পরে কিন্তু একটা নাম দেওয়া যায়, আমরা আর এই নামগুলি দিব না, একটা নাম দিলেও হবে, এই নামগুলি আর দরকার নেই, ঠিক আছে? এখান থেকে আমরা এন্ডিং বা ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, যেটা আমার ব্যবহার হয় না, এটা আমরা বাদ দিয়ে দিব। কত টাকা ব্যবহার হয় নাই? 70,000, তাই না? 70,000 বাদ দিলে কত আসবে? 7,17,000। তো এই খরচটার নাম কি হবে? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কি লিখবো? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। বলো তো স্টার চিহ্ন কেন দিচ্ছি? এগুলি তোমাকে বের করতে হবে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। ওকে, এগুলি মনে রাখতে হবে, কিছু উপায় নাই। এগুলি প্রশ্নে দেওয়া থাকবে, কিন্তু স্টার চিহ্নগুলি প্রশ্নে দেওয়া থাকবে না, তোমাকে মনে রাখতেই হবে। কীভাবে মনে রাখবে সেটা তোমার বিষয়, অবশ্যই মুখস্থ রাখতে হবে, আর করলেই মুখস্থ হয়ে যায়। আচ্ছা, তাহলে ওপেনিং ওয়ার্কিং প্রসেসের পরে এরপরে আরও দুটো জিনিস থাকতে পারে আমার, ফিনিশ গুডস মানে সম্পূর্ণ উৎপাদিত পণ্য। সম্পূর্ণ উৎপাদিত পণ্য বা সম্পূর্ণ তৈরি দ্রব্যের পণ্য, আমরা তো বাংলা লিখতে পারবো না, লিখতো ফিনিশ গুডস। তাহলে ওপেনিং ফিনিশ গুডসটা আমরা এখানে কী করবো? খরচ হিসেবে যোগ করব। ওপেনিং ফিনিশ গুডস, ফিনিশড গুডস কত টাকা? ওপেনিং ফিনিশ গুডস হচ্ছে আমার 40,000 টাকা। 40,000। তাহলে কত আসছে?
7,57,000 টাকা। এখানে কিন্তু একটা নাম আসে, কিন্তু এই নামের আর কোনো দরকার নেই, এই নামগুলি দিলেই হবে। তারপর আমরা ক্লোজিং ফিনিশ গুডস, যেটা আমার ব্যবহার হয় নাই, এটা আমরা কি করব, মাইনাস করব না? ক্লোজিং ফিনিশড গুডস কত টাকা? 60,000। কত? 60,000। এটা যদি আমরা মাইনাস করি বা ডিডাক্ট করি, আমার কাছে কত থাকে? 5 লাখ, কত থাকে? 6,97,000। 6,97,000। এই খরচটার নাম কি হবে? এই খরচটার নাম হবে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। কি হবে? কস্ট অফ গুডস সোল্ড। ক্লিয়ার? আমরা আবার পরবর্তী পেজে যেতে হবে। একটু দিই স্কেলটা। এই অঙ্কটা করলে যে কোনো অঙ্কের 95% তোমরা পারবা। ওকে, খেয়াল করো। তো আমরা কি বের করে ফেলেছি? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বের করার পরে এখন আমার কিছু কমার্শিয়াল এক্সপেন্স আছে, এটার সাথে কি যোগ হবে? কমার্শিয়াল এক্সপেন্স। কমার্শিয়াল এক্সপেন্স বলতে আমরা বুঝি সকল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টকে এবং সেলিং কস্টগুলোকে। সেলস করতে যে খরচগুলি হয়, সেলিং খরচ প্লাস আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সব মিলে হচ্ছে কমার্শিয়াল এক্সপেন্স। তো ইচ্ছে করলে আমরা প্লাস কমার্শিয়াল এক্সপেন্স লিখতে পারি, না লিখলেও হয়। আমরা লিখবো কি লিখবো না? লিখলাম না, আমরা সরাসরি কস্টের নাম লিখে ফেলি। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি কি, আবার যদি তুমি লিখতে চাও লেখো, কমার্স, সমস্যা নেই। লিখলাম আমরা একটা সম্পূর্ণ অঙ্ক বোঝানোর জন্য কমার্শিয়াল এক্সপেন্সেস, এটাকে আমরা বাংলা বাণিজ্যিক ব্যয় বলতে পারি, তাই না? এখানে কি আছে বলো তো? একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং। এখানে বলা আছে সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্সেস কত টাকা? 40,000 টাকা, তাই না? 40,000। তারপর জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস কত আছে? 10,000। আমরা সব প্রশ্ন থেকে আনতেছি, তোমরা প্রশ্নটা খুলে ফেলো, দেখো বুঝতে পারবা। তাহলে 40 আর 10 কত হয়? 50,000 টাকা। এটা খরচের নাম কি? কমার্শিয়াল এক্সপেন্স। কমার্শিয়াল এক্সপেন্স যখন তোমার কি বলে কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ হয়, আমরা কি পাই? টোটাল কস্ট। কি পাই? টোটাল কস্ট। তাহলে টোটাল কস্টটা কত দাঁড়াচ্ছে? 7,47,000। 7,47,000। এই খরচের নাম কি? টোটাল কস্ট, তাই না? টোটাল কস্ট। এখন টোটাল কস্টের সাথে প্রফিট যোগ হলে কি হয়? সেলস প্রাইসটা বের হয়। তো আমার প্রশ্নের মধ্যে কিন্তু বলাই আছে, প্রথমে বলা ছিল তার টোটাল সেলস রেভিনিউ হচ্ছে কত? 12 লাখ, ঠিক না? তাহলে আমার সেলস রেভিনিউ দেওয়া আছে, সেলস রেভিনিউ কত টাকা? 12 লাখ। তাহলে আমরা কি জানি? কস্ট এবং প্রফিটে মিলে হয় সেলস। তাহলে এখানে আমার প্রফিটটা দেওয়া নাই, তাহলে আমি সেলস থেকে কস্টটা বাদ দিলে আমি কী পাবো? প্রফিট। দুইটার পার্থক্য হবে প্রফিট। তাহলে আমরা এখানে কী লিখলাম? প্রফিট। প্রফিটটা মানে কি? ডিফারেন্স ফিগার। তো এটার থেকে 12 লাখ থেকে 7,47,000 বাদ দিলে কত আসে? 4,53,000। কত আসে? 4,53,000। বুঝতে পারছো? এভাবে আমরা অঙ্ক করতে পারি। আমাদের শেষ হয়ে গেল একটি কি কস্টশিট, একটি কস্টশিট। এটা আমরা ভালো করে করব, তাহলে পরীক্ষায় আনসার করতে আমাদের কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ।